প্রণয় ঘোরের সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী পর্ব ৯ থেকে ১০। শুভ্র বেলকনিতে দাঁড়িয়ে আছে, আকাশের পানে তাকিয়ে ভাবছে। কিছুদিন যাবৎ নৌমির সাথে একদমই কথা হচ্ছে না। কল দিলেও কলও রিসিভ করছে না। তাজকে নৌমির কথা জিজ্ঞেস করলে উত্তর তো দেয়ই না, উল্টে ১০টা কথা শোনায়। শুভ্রর আম্মু হঠাৎই শুভ্রর পাশে এসে দাঁড়ালেন, কোমল কণ্ঠে শুধালেন, কি ভাবছিস শুভ্র? শুভ্র মলিন হেসে জানালো, তেমন কিছু না। কিছু হয়েছে? না আম্মু, ভুলে যাস না আমি তোর মা হই। সুমি বলেছিল কিছুদিন ধরে সারা রাত তোর রুমের আলো জ্বলে। কি হয়েছে বাবা, বল আমাকে। লাস্ট সেমিস্টার চলছে, তাই একটু চাপে আছি, আর কিছুই না। আমরা বাসায় কবে যাচ্ছি আম্মু? পরশুদিন। বাসায় জানিয়ে দিয়েছো? সুমি না করলো তাই জানাইনি। ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়িস কেমন? আচ্ছা। আর যদি কিছু বলার থাকে নির্দ্বিধায় বলতে পারিস, তুই আমাদের একমাত্র ছেলে, তোর ইচ্ছে আকাঙ্ক্ষা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাকে কিছুদিন সময় দাও, আমি একটু বুঝি, তারপর অবশ্যই তোমাদের জানাবো। তোর যা ভালো মনে হয়। নৌমি মনোযোগ দিয়ে পড়ছিল। টেবিলের পাশে জানালার থাই গ্লাসটা খোলা। নৌমির পড়ার টেবিল থেকে তাজের রুম সরাসরি দেখা যায়। আচমকা তাজের বেলকনিতে নজর পড়ল। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হলো। আবছা আলোতে কিছু একটা অববয় দেখে নৌমি চমকালো। সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবিষ্কার করলো তাজ বেলকনিতে পায়চারি করছে। নৌমি কিয়ৎক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে থেকে উঠে গেল বেলকনিতে, উঁচু গলায় ডাকলো, ওই! তাজের পাশ থেকে কোনো জবাব আসেনি। নমি আবারও ডাকলো, তামজিদ ভাইয়া। কি? বেলকনিতে কি করো? কিছু না, তুই এ সময় এখানে কি করিস? আমার রুম, আমার বেলকনি, আমি যখন ইচ্ছে দাঁড়িয়ে থাকতে পারি। তোমার কোনো আপত্তি আছে? এটাও আমার রুমের একমাত্র বেলকনি, আমি চাই যা খুশি করতে পারি। রেগে আছো কেন? রেগে নেই, তুই রুমে যা, নয়তো চুপ যা। কেন, আমি আবার কি করেছি? যেভাবে চিৎকার করে কথা বলছি সবাই ভাববে না জানি কি হয়েছে আমার। কথা বলতে ইচ্ছে হলে বাসায় এসে বলিস, তবুও এভাবে চিৎকার করিস না, গলার রগ ছিঁড়ে যাবে। এখন বাসায় আসবো না, ছাদে যাবে? না, আমার কাজ আছে। নৌমি রাগী স্বরে বলল, তোমার কাজ তো সবসময়ই থাকে, আমি ছাদে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। তাজ বলতে নিল, আমি যাব না, কিন্তু তার আগেই নৌমি রুমে চলে গেছে। তাজ সঙ্গে সঙ্গে নৌমির ফোনে কল দিল, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হলো না। নৌমি একদৌড়ে ছাদে চলে গিয়েছে। বাসা করার সময়ই এমন সিস্টেম করেছিল যেন ছাদ দিয়ে খুব সহজে এক বাসা থেকে অন্য বাসায় যাতায়াত করা যায়। তাজদের বাসার ছাদে একটা স্টিলের দোলনা আছে। নৌমি ওটাতে বসে গুনগুন করে গান গাইছে। ৫ মিনিট পর তাজ আসছে, পরনে কালো টি-শার্ট আর লুঙ্গি, চুল এলোমেলো, চেহারা বিধ্বস্ত প্রায়। আশেপাশে নজর বোলাতেই নৌমি পাশ থেকে ডাকলো, আমি এখানে। তোকে বারণ করেছিলাম, তারপরও কেন এসেছিস? রাতের আকাশ দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আন্নি সন্ধ্যার পর ভয়ে ছাদে আসতেই চায় না, তাই তো তুমিই আমার শেষ ভরসা। তার ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে মৃদু স্বরে শুধালো, রাতের বেলা আর কি কি করতে ইচ্ছে করে তোর? গভীর রাতে হেঁটে হেঁটে শহর ঘোরার খুব ইচ্ছে আমার। খোলা আকাশের নিচে শুয়ে আকাশ দেখা আকাশ দেখে রাত কাটিয়ে দেওয়ার ইচ্ছে, নিশীথ ভূতের সিনেমা দেখার ইচ্ছে, ভূত সেজে মানুষকে ভয়ও দেখানোর ইচ্ছে, আরো অনেক ইচ্ছে আছে। আমি মাঝে মাঝে ভাবি, তোর এসব পাগলামি কে সহ্য করবে? ওয়ান পিস নৌমিকে পেতে চাইলে আমার পাগলামি সহ্য করতেই হবে। মানুষকে পাগল না বানিয়ে নিজে ম্যাচিউর হবার চেষ্টা কর। কেন, আমি কি অবুঝ নাকি? রাতে ছাদে আসা যদি অবুঝ ইচ্ছে হয়, তাহলে আমি অবুঝই। তোমাকে ডেকে এনেছি বলে এরকম বলছো তো, ঠিক আছে, দেখে নিও। এমন একদিন আসবে যখন মাঝরাতে একাই ছাদে বসে থাকবো, তোমাকে একবারের জন্যও বলবো না, আমি কখন বললাম আমাকে ডেকেছিস বলে এসব বলেছি? সব কথা মুখে বলতে হয় না, আমি সবই বুঝি। তোমাকে তো আগেই বলেছি, নীলু ভাবিকে বউ করে আনলে ভুলেও তোমাকে বিরক্ত করব না। বিয়ের আগ পর্যন্ত তুমি আমার ভাই, আর বিয়ের পর নীলু ভাবির হাজবেন্ড। তাজ গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমি এসবের কিছুই বলিনি, নিজের মতো ভেবে নিচ্ছিস। ঠিক আছে, বেঁচে থাকলেও আমিও দেখব তোর এসব আবোল তাবোল পাগলামি সহ্য করে কে। সময় হলে দেখে নিও। নৌমি নিশ্চুপ হয়ে বসে আছে। নৌমি মন দিয়ে আকাশ দেখছে। তাজ নৌমির দিকে তাকিয়ে আছে। পূর্ণিমার আলোতে নৌমির লাবণ্যময় চেহারা ঝলঝল করছে। তাজ কিয়ৎক্ষণ চেয়ে থেকে ক্ষীণ হেসে শুধালো, রাগ করেছিস? না, মনে হচ্ছে করেছিস।
রাগ অভিমান সব হবু জামাইয়ের জন্য রেখে দিয়েছি, আবদারগুলোও জমা করে রাখবো, তবুও তোমরা ভালো থেকো। বাহ, কি এমন হয়েছে যে ভালো থেকো বলে একদম বিদায় নিয়ে নিচ্ছিস? কিছু হয়নি, তুমি চাইলে চলে যেতে পারো। আচ্ছা, সরি। কি এমন বলেছি আমি জানি না, তবুও সরি। সরি বলতে হবে না। তাহলে তোকে নিয়ে রাতের শহর ঘুরবো, ওকে? কোনো প্রয়োজন নেই, আমার ইচ্ছা আমি পূরণ করতে পারবো, তুমি যাও। না থাক, আমিই চলে যাচ্ছি। তাজ স্তব্ধ স্বরে ডাকলো, এই মুস্কান। নমি ছাদ থেকে নেমে গেছে। তাজ কতক্ষণ হা হয়ে রইল। নমি রুমে ঢুকতেই ফোনের শব্দ শুনতে পেল। শুভ্র কল দিচ্ছে। নমি রিসিভ করতেই শুভ্র মৃদু স্বরে বলল, কল দিচ্ছিলাম, রিসিভ করছিলে না কেন? ছাদে গিয়েছিলাম। এত রাতে? হুম। তোমারও কি রাতে আকাশ দেখার শখ আছে? হুম, কেন? আমারও খুব ভালো লাগে। ভালো। শুভ্রর সাথে কথা বলার মাঝখানে তাজ বারবার কল দিচ্ছে। নমি বিরক্ত হয়ে শুভ্রর কল কেটে তাজের কল রিসিভ করলো। তার স্বাভাবিক কণ্ঠে শুধালো, কার সাথে কথা বলছিলি? আমার বয়ফ্রেন্ডের সাথে। তোমার কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা? আমি কি আমি তোকে কি এমন বলেছিলাম যে রাগ দেখিয়ে চলে গেলে তার উপর বারবার কল কেটে দিচ্ছিস? কে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার জন্য তুই আমার কল কেটে দিচ্ছিলি? বললাম তো, বয়ফ্রেন্ড কল দিয়েছিল। তাজ তপ্ত স্বরে প্রশ্ন করল, কে সে? আছে কেউ একজন, রাখছি এখন। এই শোন। হুম। অবুঝের মতো যার তার সাথে কথা বলিস না। কে তোর ভালো চায় আর কে খারাপ চায় এগুলো বুঝে তারপর কথা বলিস। আপনার অসাধারণ বক্তৃতার জন্য একটা উপহার পাওনা রইল, বাই। নৌমি কল কেটে ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে। কারোর সাথে কোনো কথা না বলেই চুপচাপ ঘুমিয়ে পড়েছে। তাজ আজ নির্বাক। একদিকে নীলুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, অন্যদিকে নৌমির অপ্রত্যাশিত ব্যবহারে হতভম্ব হয়ে আছে। খাবার টেবিলে তাজ, রাফি আর রাত একসঙ্গে খাবার খাচ্ছিল। রাফি হঠাৎই ডাকলো, তাজ ভাইয়া। বল। আজ নৌমি আপুর সাথে কথা হয়েছে তোমার? হয়েছে। বাসায় কখন এসেছিল দেখলাম না তো। বাসায় আসেনি কেন? ওরে দিয়ে তোর কি কাজ? আমার কোনো কাজ নেই। শুনেছি আপু আজ অ্যাক্সিডেন্ট করেছিল। কি? কখন? কিভাবে? আমি বিস্তারিত জানি না। আমার ফ্রেন্ড আমাকে বলেছিল অটো আর রিকশার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। নৌমি আপু নাকি রিকশায় ছিল। আমি সন্ধ্যায় নৌমি আপুকে দেখতে গিয়েছিলাম। অনেকক্ষণ ডেকেছি কিন্তু রুমের দরজা খোলেনি। ফুপ্পি জানে না নাকি ভেবে ফুপ্পিকে কিছুই বলিনি। তাও ভুরু কুঁচকে বিড়বিড় করলো, ফাজিল মেয়ে। সবসময় সব কথা সবার আগে বলতে পারে, অথচ অ্যাক্সিডেন্ট করেছে এই কথাটা একবারও বলতে পারলো না। তাজ দ্রুত খাওয়া শেষ করে বেরিয়ে যাচ্ছে। রাফি ডাকলো, কোথায় যাচ্ছ ভাইয়া? নমিকে দেখে আসি। দাঁড়াও, আমিও যাব। হৃদ উঠে বলল, আমিও যাব। সবাই একসঙ্গে গেলে খুব বুঝে যাবে। আমি গিয়ে দেখে আসি। নৌমির আব্বু আম্মু আর আন্নি খেতে বসেছে। তাজ দরজায় ডাকতে আন্নি উঠে গিয়ে দরজা খুলে দিল। তাজ ফুপ্পি আর ফুপাকে শোনানোর জন্য উঁচু গলায় বলল, আজ পড়তে যাসনি কেন? বিকেলে রাত বলল, তুমি বাসায় নেই। সন্ধ্যার পর তো বাসায় ছিলাম। ফাঁকিবাজি না করে পড়াশোনায় মনোযোগ দে। আচ্ছা ভাইয়া। নমির আব্বু বললেন, তাজ খাবে, এসো। না ফুপা, মাত্রই খেয়ে এসেছি, আপনারা খান। তোমার আব্বুর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, এখন অনেকটা সুস্থ। আলহামদুলিল্লাহ। নমির আম্মু জিজ্ঞেস করলেন, আন্নিকে পড়াতে এসেছিস? না, নমির কাছে একটু দরকার ছিল। নমি কোথায়? ঘুমিয়ে পড়েছে বোধহয়। বেশি দরকার? হ্যাঁ একটু। ঠিক আছে, যা। নমি রুমের দরজা বন্ধ। কয়েকবার ডাকার পর নৌমি ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। তাজকে দেখে চমকে উঠে বলল, তুমি? তুই আজ তুই নাকি আজ অ্যাক্সিডেন্ট করেছিলি? নৌমি চোখ কষলে ডাইনিং এ নজর বুলিয়ে বিড়বিড় করে বলল, আসতে বলো, আব্বু আম্মুর কানে গেলে খবর আছে। কোথায় ব্যথা পেয়েছিস দেখি? বেশি ব্যথা পাইনি। এক হাতের কবজিতে ব্যথা পেয়েছি আর এক হাতের কনুই ছিলে গেছে। আগে বলিসনি কেন আমাকে? ছাদে গিয়েছিলাম বলতে, কিন্তু তুমি তো পাত্তাই দিলে না আমাকে। আমি অবুঝ, পাগল, আরো কত কি বললে। আচ্ছা সরি। নবী মৃদু হেসে বলল, কোনো ব্যাপার না। ওষুধ খেয়েছিস? হুম। ফুপ্পিরা জানে না। রাস্তায় সাবধানে চলাফেরা করিস। আচ্ছা তুমি এখন যাও, আমি ঘুমাবো। সরি, কিছু মনে করিস না প্লিজ। ওকে ওকে, মনে করলাম না কিছু।
প্রত্যুষের নির্মল হাওয়ায় পাখির গুঞ্জন, সোনালি রোদের ঝলমলে আলোতে শিশির কণারা ঝলক দিচ্ছে। পথের বাঁকে গাছে গাছে মিঞ্জিরি ফুলের মেলা বসেছে। হলুদ রঙের ফুলগুলো দূর দূরান্ত থেকে অবাধে সকলকে আকৃষ্ট করছে। ছাদের মাঝখানটায় নৌমি চোখ বন্ধ করে দু হাত ছড়িয়ে বসে আছে। টিভিতে মোটিভেশন গুরুত্ব শুনতে শুনতে মনের মধ্যে আগ্রহ জেগেছিল। আব্বুকে বলে প্রয়োজনীয় সরঞ্জামও কিনেছি, কিন্তু মেডিটেশন করার প্রবল ইচ্ছে থাকলেও তার দ্বারা এসব সম্ভব হয়ে উঠছে না। তবে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। আজ শেষ রাতে স্বপ্ন দেখেছে মেডিটেশন করার ফলে পড়াশোনায় মনোযোগ বেড়েছে। শুধু এক চান্সে সব সাবজেক্টে পাশ করেনি, সাথে ক্লাসে টপও করেছে। ঘুম ভাঙার পর স্বপ্নের কথা মনে হতেই ঠোঁটে রহস্যময় হাসি ফুটেছে। ভোরের আলো ফুটতেই মেডিটেশন করতে ছুটে এসেছে ছাদে। নৌমি বন্ধ চোখে অকস্মাৎ আঁধারে ডুবে গেছে। কারো উপস্থিতি উপলব্ধ করতেই চট করে চোখ মেলল। তাজ নৌমির ঠিক সামনে ব্রাশ হাতে ছাদের ফ্লোরে বসে আছে। অতি সন্তর্পণে নিঃশ্বাস ছাড় মিটিমিটি হাসছে। নৌমি প্রগাঢ় চোখে তাকিয়ে সহসা ভুরু কুঁচকালো। তাজ এক হাতে হাঁটুতে ভর দিয়ে তার ওপর মাথা এলিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, আপা, আপনি কি মেডিটেশন করছেন? নৌমি নিঃশব্দে ঠোঁট বাঁকালো। বিরক্তি ভাব নিয়ে বলল, না, তোমার বিয়ের জন্য ডান্স শিখতেছি। আমিও তো সেটাই ভাবছি। মেডিটেশন করার মেয়ে তো মুস্কান নয়। আজ আমি মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি। যেভাবেই হোক ৩০ মিনিট মেডিটেশন করবই। সর্বনাশ, তুই একটানা ৩০ মিনিট মেডিটেশন করলে সব ধ্বংস হয়ে যাবে। এত বড় অন্যায় তুই করিস না। নিজের হাতে সবকিছু ধ্বংস করিস না প্লিজ। প্রয়োজনে ৫ মিনিট কর, নয়তো ১০ মিনিট কর। এর বেশি ভাবতেও যাস না। মজা করতেছ আমার সাথে? তোর মুখে মেডিটেশনের গুরুত্ব শুনতে শুনতে আজ আমি ক্লান্ত। তার উপর ছাদে আসিস না ধূমকেতুর মতো হঠাৎ একদিন। যেভাবে রেডি হয়ে মেডিটেশন করতে আসিস, আমার ভয়ই লাগে। এই বুঝি কিছু একটা ভর করলো তোকে? আমাকে কিছু ভর করলে সবার আগে তোমার ঘাড় মটকাবো। আমি আবার কি করেছি? নবী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কি করেছো জানো না? না, আমার জানা মতে কিছুই করিনি। তুমি সেদিন কত রাতে আমাদের বাসায় এসেছিলে মনে আছে? বাসায় কার সঙ্গে কি কথা বলেছো কে জানে। আমাকে ঘুম থেকে উঠিয়ে তুমি কথা বলে গিয়েছো। আব্বু আম্মু এমনিতেই তোমাকে আমার অর্ধেক বউ ভেবে রেখেছে। একটার সাথে আরেকটা ফ্রি অফারের মতো বাসায় আমার সাথে তুমি তো ফ্রি হয়ে গিয়েছো। যেকোনো জায়গায় যেতে চাইলে তোমার নাম নিলে স্পেশাল ছাড়ও আছে। বাব্বা, তোমার এত ডিমান্ড আগে জানা ছিল না আমার। সেই যাই হোক, তুমি যাওয়ার পর থেকে গতকাল সারাদিন ক্ষণে ক্ষণে জিজ্ঞেস করা হচ্ছিল, তুমি এত রাতে কেন এসেছিলে, কি বলেছিলে। আপু তো তোমার মাথা খেয়ে নিচ্ছিল। অ্যাক্সিডেন্টের কথা বলতেও পারছিলাম না, চেপেও রাখতে পারছিলাম না। রাজ মলিন গলায় বলল, সেদিন তোর উপর খুব রাগ হয়েছিল। সারাদিন সব কথা নির্দ্বিধায় বলতে পারিস, অত অ্যাক্সিডেন্টের কথাটা একবারও বলতে পারলি না। সেজন্য তোকে বকা দিতেই মূলত গিয়েছিলাম, কিন্তু তোর সদ্য ঘুম ভাঙা মুখটা দেখে বড্ড মায়া হয়েছিল, তাই বকা দিতে ইচ্ছে হয়নি। আহারে বেচারা ভাই আমার, ভবিষ্যতে শিক্ষক হলে কি হবে? তোমার ভালো স্টুডেন্টকে প্লাস দিবে ভালো কথা, ফেল করা স্টুডেন্টের খাতায় কি লিখে দিয়ে পাশ করাবে? আর যাই করো, চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে মানুষের প্রতি মায়া দেখিয়ে নিজে ইন্টারভিউ না দিয়ে চলে এসো না। কিসের সঙ্গে কি মেলাচ্ছিস? তুই কি তাদের সঙ্গে নিজেকে তুলনা করছিস? না, আমি তোমার সঙ্গে তোমার মায়ার তুলনা করছি। এই যে তুমি আমাদের ছাদে এসেছো, আব্বু দেখলে কি করবে জানো? কি করবে? আজকে মেজো মামাকে গিয়ে বলবে ছেলের চাকরির দরকার কি? চাকরি তো পরেও নিতে পারবে। লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করার থেকে ভালো হয় না দুজনকে বিয়ে দিয়ে দেই? তার স্তব্ধ স্বরে বলল, তাদের এসব আজগুবি কথার জন্য কি এখন তোর সঙ্গে কথাও বলতে পারবো না? ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি আমরা। রাগ, অভিমান, দুঃখ, সুখ সবই শেয়ার করেছি। হুট করে ওনাদের সিদ্ধান্তের জন্য মেপে মেপে কথা বলতে হবে নাকি? আমার মগজ জুড়ে কথার বিচরণ। তোকে আমি তোকে বলবো আমরণ। কে আটকাবে আমায়? নমি ক্ষীণ হেসে বলল, কে আটকাবে সেটা বলতে পারবো না, কিন্তু তুমি নীলুফামিকে দ্রুত বিয়ে না করলে আমি সহ ফেঁসে যাব। শুধু এটাই জানিয়ে রাখলাম তোমাকে, সেসব পরে দেখা যাবে। তোর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলো। আজ বিকেলে আমাদের বাসায় তোর স্পেশাল দাওয়াত। সেজেগুজে চলে আসিস। ওমা, সেজেগুজে যাবো? শাড়ি পরবো নাকি? তোর বিয়ে লাগেনি যে শাড়ি পরতে হবে। লাল জামা, নীল প্লাজো, সাদা ওড়না, চুলে পাখির বাসা। শুধু এভাবে যাস না। আমি তোর ভালোর জন্যই বলেছি।
আমি অকারণে তোমাদের বাসায় গেলে তুমি 10টা কথা শোনাও আমাকে। সেই তুমি আজ যেভাবে স্পেশাল দাওয়াত দিচ্ছ, আমার মনে হচ্ছে আম্মুর বিয়ের শাড়ি আর সব গহনা পরে হাজির হই। তাজ গম্ভীর মুখ করে প্রশস্ত চোখে তাকাতেই নমি একগাল হেসে বলল, আরে আমি তো মজা করতেছিলাম, কিন্তু হঠাৎ স্পেশাল দাওয়াত কিসের? আমাকে না জানিয়ে নিজের বিয়ে ঠিক করে ফেলোনি তো? আকস্মাৎ নমির আব্বু ছাদে এসেছেন, কপালে ভাঁজ ফেলে বললেন, এত বড় বড় 2টা বাড়ি থাকতে কথা বলার মতো জায়গা কি তোদের হয় না? এই রোদের মধ্যে ছাদেই কি বলতে হবে? তাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। নবমী দুচোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে আওড়ালো, যে ভয়টা পাচ্ছিলাম, লোকে ঠিকই বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাজ আমতা আমতা করে বলল, ও মেডিটেশন করতেছিল, তাই দেখতে এসেছিলাম, চলে যাচ্ছি এক্ষুনি। আমি কি যেতে বলেছি তোমাকে? না, আসলে পড়তে বসতে হবে। নবমী বিয়ের কথা কি বলতেছিল? ওইসব কিছু না, ফুপা এমনিতেই মজা করতেছিল। শুনো তাজ, নিজের মানুষের মধ্যে কোনো লুকোচুরির প্রয়োজন নেই। মেজো ভাইজান তোমাদের বিয়ের কথা বলেছেন মানে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তোমার আজ চাকরি নেই, কাল হয়ে যাবে, এটাও কোনো সমস্যা না। তোমাদের দুজনের সম্মতি থাকলে আমরা আর কিছুই ভাববো না। তাজ মাথা নিচু করে বলছে, না মানে আসলে রুমি ফোঁস করে শ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তামজিৎ ভাইয়া তুমি যাও এখান থেকে। আর আব্বু তুমিও নিচে চলো। তোমাকে নিষেধ করার পরে আবার এই কথা বলছো? আমি কি এমন বললাম? কিছু বলতে হবে না তোমার, অনেক মেডিটেশন করে ফেলেছি, খুব ক্ষুধা লেগেছে, চলো খেতে যাব। তুই যা, আমি তাজের সঙ্গে একটু কথা বলে আসছি। রুমি তাজের দিকে তাকিয়ে চোখ রাঙালো, সহসা রাগী স্বরে বলল, ভাইয়া তোমার না কলেজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না? তাজ অসহায় দৃষ্টিতে তাকালো কেবল। নমির আব্বু উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কলেজে যাবে? সহায়হীন হয়ে উপর নিচ মাথা নাড়ালো। নমির আব্বু বললেন, ঠিক আছে, তাহলে অন্য কোনো সময় কথা হবে। জি ফুপা। পশ্চিমের আকাশে রোদ্দুর হেলে পড়েছে, সূর্যের আলো থাকলেও তাপ নেই বললেই চলে, সঙ্গে মৃদুমন্দ সমীরণের শীতল সুর বাজছে। শীত আসতে খুব বেশি দেরি নেই, প্রকৃতি যেন তারই জানান দিচ্ছে। তাজের কথা মতো বাসায় বিস্তর আয়োজন চলছে, শুভ্ররা আর আসতেছে এই খবর বাসার কেউই জানে না। তাজ নিজের মতো পরিকল্পনা করে সবাইকে বাসায় দাওয়াত দিয়েছে। তাজদের বড় চাচি, চাচাতো ভাই বোনেরাও এসেছে। ইতিমধ্যে নবমীদের বাসায় সবাই চলে গিয়েছে। নবমী কখন সাজুগুজু করছে, নতুন একটা থ্রি পিস পরে, কাঁধের নিচ পর্যন্ত চুলগুলো ছেড়ে তার উপর মাথায় ওড়না দিয়ে ভদ্র মেয়ের মতো সেজেছে। নবমীদের বাসায় তালা দিয়ে তাজদের বাসায় এসেই দেখে বাড়ি ভর্তি মানুষজন। ছুটে এসে বড় মামিকে জড়িয়ে ধরলো। নবমী ভাইয়া আপুদের সালাম দিয়ে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর তাজ নেমে এসেছে। বসার ঘরে সবাই আছে, অথচ নবমীকে খুঁজে পাচ্ছে না। তাজ আকস্মাৎ শুধালো, মুস্কান আসেনি এখনো? নবমী চোখ ঘুরিয়ে তাজের দিকে তাকালো, বলল, এই তো আমি। নবমী থ্রি পিস পরা, ভদ্র সাজ আর মাথায় ঘোমটা দেখেই হতভম্ব হয়ে রইল। বিপাশা আপু বলে উঠলেন, তুই ছোটবেলায় নবমীর ছায়া দেখলেও চিনে ফেলতিস, আর এখন জলজ্যান্ত মানুষটা বসা, তবুও চিনতে পারলি না? তাজ বিরক্তির স্বরে বলল, আপু, হাজারো মানুষের ভিড়ে পাগলকে কিন্তু ঠিকই চেনা যায়, কিন্তু সেই পাগল যদি স্বাভাবিক মানুষের মতো ভাবভঙ্গি ধরে বসে থাকে, তখন তুমি চিনবে তো নাই, উল্টে সে পাগল জানতে পারলে আরো চিন্তায় পড়ে যাবে। তাজ চলে গেছে। বিপাশা আপু নমির দিকে তাকিয়ে বলল, তোকে কিন্তু পাগল বলেনি। নমি গাল ফুলিয়ে উঠে গিয়ে তাজের সামনে দাঁড়ালো। বিপাশা কপালে হাত চেপে বললেন, আজকে তাজের খবর আছে। তাজ তপ্ত স্বরে বলল, কি চাই? তুমি আমাকে পাগল বললে কেন? আমি কি একবারও বলেছি নমি পাগল? না, তুমি ইনিয়ে বিনিয়ে বলেছ আমি পাগল। তোর এত বুদ্ধি হয়ে গেছে যে ইনিয়ে বিনিয়ে বলা কথাও আজকাল বুঝে যাচ্ছিস। আমার বুদ্ধি বরাবরই একটু বেশি, তাই কথা দিয়ে ব্যথা ভুলানোর চেষ্টা করো না। তাজ দাঁতে দাঁত পিষে বলল, তোকে সাজতে বলেছি বলে এইভাবে সেজে আসবি? এর থেকে ফুপির বিয়ের শাড়িটাই পরে আসতে পারতি। সবার উপস্থিতিতে ঘাড় ধরে তোর সাথে আমার বিয়েটা দিয়ে দিত। নমি ক্ষুদ্র চোখে পরপর কয়েকবার পল্লব ঝাপটে বলল, মানে? মুখে 175 গ্রাম মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, গালে টমেটো সস লাগিয়ে আসাটা কি খুব প্রয়োজন ছিল? টমেটো সস গালে কি দিয়েছিস? এসব ব্লাশন বলে এগুলোকে। সে যাই বলুক, এত সাজতে বলেছিলাম তোকে? এক্ষুনি বাসা থেকে মুখ ধুয়ে আসছি, ওয়েট।
নৌমি একদৌড়ে বাসার বসার রুম পেরিয়ে ছুটল। তাজ ডাকছে, এই মুস্কান, কথা তো শুনবি। নৌমি তাজের দিকে তাকিয়ে থেকে মেইন গেটের বাইরে যেতে যেতে বলল, এসে শুনবো। অকস্মাৎ শক্তপোক্ত কিছুর সঙ্গে জোরে সোরে ধাক্কা খেলো। অনাকাঙ্ক্ষিত ধাক্কায় চঞ্চল পা থামলো। মাথাটা সহসা চক্কর দিয়ে উঠেছে। মাথার সাথে সাথে নাকটাতেও প্রচন্ড চাপ খেয়েছে। নৌমি ব্যথায় আর্তনাদ করলো। দমকা হাওয়ার মতো দুইটা মজবুত হাত নৌমির বাহু চেপে শীতল কণ্ঠে ডাকলো, নৌমি, তুমি কি ঠিক আছো? নৌমির অস্পষ্ট স্বরের আর্তনাদ তাজের কান পর্যন্ত পৌঁছেছে কিনা কে জানে। কয়েক মুহূর্তের মধ্যে তাজও এসে মেইন গেটে দাঁড়ালো। পরিচিত কণ্ঠস্বর কানে পৌঁছাতেই নৌমি চমকে তাকালো। অজান্তেই দুচোখ প্রশস্ত হলো। হৃদয়ের সবটুকু কৌতূহল কণ্ঠে ঢেলে ডাকলো, শুভ্র ভাইয়া।